খুলনায় ফিরে আসা আমার জন্য খুবই আবেগের এবং আনন্দের। ফিরে আসা বললাম এই কারণে, আজকে থেকে 36 বছর আগে 1989 সালে প্রথম এসেছিলাম খুলনায় 6 মাসের একটা ট্রেনিংয়ের জন্য জাহানাবাদ সেনানিবাসে। এরপরে চারবার চাকরি করেছি খুলনায়। সেই সূত্রে আমার এবং আমার পরিবারের একটা হৃদয়ের বন্ধন আছে খুলনার মাটির সাথে, মানুষের সাথে। খুলনার বেশিরভাগ মানুষ আমাকে চিনে না, কিন্তু আমরা খুলনার মাটি চিনি, এজন্য বারবার ফিরে আসি আলহামদুলিল্লাহ। খুলনায় কিন্তু এবার আমি এসেছি দুদকের একজন কমিশনার হিসাবে। এই কমিশনার হিসেবে আমার আসার কথা ছিল না, কারণ আপনারা জেনে থাকবেন যে দুর্নীতি দমন কমিশন একটা কমিশনের মেয়াদকাল হয় 5 বছর। তো আমাদের আগে যে কমিশন ছিল সেই কমিশনের মেয়াদ ছিল 3.5 বছর। কারণ জুলাই আগস্টের মহাবিপ্লবে আমাদের ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে আমাদের আসার পথ করে দিয়েছে। সেজন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের এখানে আসাটা হয়েছে মানুষের সংগ্রামের বিনিময়ে, মানুষের রক্তের বিনিময়ে, আমাদের বাচ্চাদের রক্তের বিনিময়ে, আমাদের বাচ্চাদের ছাত্র জনতার জীবনের বিনিময়ে। সুতরাং আমাদের এই কমিশনটা একটু ভিন্ন এবং দুর্নীতির সাথে সম্পর্ক একটু ভিন্ন। আমরা দৃঢ়প্রত্যয়ী যাতে আমরা কোনো ধরনের ইনফ্লুয়েন্স বা প্রেশারের কাছে নত না হই এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা মানুষের সাথে কাজ করতে পারি। আপনারা জানেন কি না, দুর্নীতির বাংলাদেশের যে পরিস্থিতি, আমার ধারণা ছিল না, আমি তো সেনাবাহিনীতে চাকরি করতাম। এই 6 মাসে যেই পরিস্থিতি দেখলাম ভয়াবহ, এর পরিধি ব্যাপক এবং অত্যন্ত গভীর। শুনতে খারাপ লাগতে পারে, বাট এটা বাস্তব যে বাংলাদেশের একে অপরের হক মেরে খাওয়ার মতো এই কুসংস্কৃতি, বিষাক্ত সংস্কৃতি সম্ভবত পৃথিবীর আর কোথাও নাই। ইউরোপ যারা দাবি করে আজকে যে তারা সভ্যতার পাদবীর, তারা গত 3000 বছর সারা পৃথিবী শোষণ করেছে। শোষণ করে আজকে তারা এখন সভ্যতার শিখরে ওঠার দাবি করছে। আর আমরা গত 3000 বছর আমাদের নিজেদেরকে শোষণ করেছি। আমরা পৃথিবীর কোথাও এই জন্য আর যেতে পারি নাই। আমরা শোষিত হয়েছি নিজেদের দ্বারা। দুর্নীতি কিন্তু এখন আর সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় মাস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই। দুর্নীতি এখন ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, সমস্ত জায়গায় ব্যাপৃত। কারণ গত 16 বছর দুর্নীতির চাষাবাদ হয়েছে এই দেশে। আমি ছোট্ট 3টা উদাহরণ দিব। 1 নম্বর, ওই দিনের ইউটিউবে দেখলাম যে একটা ছোট মুদি দোকানে একটা ডিজিটাল স্কেল উপরে সিলিং ফ্যান লাগানো আছে, যে দোকানের সিলিং নিচে, এই সিলিং ফ্যানের বাতাস দিয়ে ওই প্লেটের উপরে প্রেশার পড়লে 50-60 গ্রাম ওজন কম দেওয়া যায়। তো ওই দোকানদার তো সে কোনো রাজনীতি দলের কোনো মেম্বার বা কর্মী না। দ্বিতীয় উদাহরণ, একটা স্কুলের গল্প শুনলাম যে স্কুলের যেই ছাত্ররা টিচারের কাছে প্রাইভেট পড়ে, ক্লাস টেস্টের আগে বা কোনো পরীক্ষার আগের দিন রাত্রে 9টার সময় ইউটিউবে কোশ্চেন আপলোড করে দেয়। তোরা পরীক্ষা ইউটিউবে কোশ্চেন দেখে পরীক্ষা সব জেনে যায়, তারা প্রিপারেশন নেয়, 10টার সময়টা আবার ডিলিট করে দেয়। তাদের ধারণা, ছাত্রদের ধারণা যে তাদের টিচার তাদেরকে খুব ভালোবাসে। টিচার চায় যে তারা খুব ভালো করুক পরীক্ষায় এবং তারা অনেক বড় অফিসার হবে জীবনে, ভালো রেজাল্ট করে। তাহলে চিন্তা করেন কি ধরনের বিষবাষ্প এই বাচ্চাদের মাথায় ঢুকানো হচ্ছে। এই বাচ্চাগুলা যখন পরিবারের নেতৃত্ব দিবে, পাড়ার নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে, প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে এবং দেশের নেতৃত্ব দিবে, তারা কি নেতৃত্ব আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি। আরেকটা 3 নম্বর উদাহরণ, একটা ব্যাংকের একজন এসপিও, সে একটা মেয়ের মাস্টার্স পড়া একটা মেয়ের এনআইডি কার্ডের ছবি বদলায় সে একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা লোন নেয় ব্যবসার জন্য, অন্য একটা মেয়ের ছবি ব্যবহার করে। নিজের ব্যাংক থেকে নিজেই সিগনেচার নকল করে নিজেই লোন নেয়। লোন নেওয়ার পরে লোন ডিফল্ট, যখন এই এনআইডির ঠিকানা ধরে যখন পুলিশ ওই মেয়েটার যেদিন বাসায় যায়, দুর্ভাগ্যজনকভাবে ওই মেয়েটাকে দেখার জন্য, বিয়ের জন্য প্রস্তাব আসছে। ছেলের বাবা মা আত্মীয়স্বজন মেয়েটাকে দেখতে আসছে। এই সময় পুলিশ যে বাসায় হাজির, মেয়েটা তো আকাশ থেকে পড়ছে, তো জানে না, টোটালি ঘুণাক্ষরেও কিছু জানে না সে। তখন এমন একটা পরিস্থিতি হলো যে ছেলে পক্ষ বললো যে নিশ্চয়ই মেয়েটা আগে বিবাহিত ছিল এবং সে তার স্বামীর সাথে যোগসাজশে ব্যবসা করত, এখন আমাদের ঘাড়ে এই মেয়েটাকে চাপায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। চিন্তা করেন কি পরিস্থিতি। এবং মেয়েটা তখন আত্মহত্যা করবে, এরকম সিচুয়েশন। ওই ব্যাংকের যে এসপিও, সে তো কোনো রাজনৈতিক দল করে না,
আমি এই জন্য 3টা উদাহরণ দিলাম যে আমাদের ব্যাপ্তি এত ভয়াবহ, আপনাদের সকলের অংশগ্রহণ ছাড়া দুর্নীতি দমন কমিশন অসম্ভব দুর্নীতি দমন করা। আমাদের জনবল অথরাইজ হচ্ছে 2100, এখন আছে 1100। অফিসার থাকার কথা 1000+, এখন আছে 500+। তো আমরা যদি 1000 অফিসারও দিই, দেশে 34টা আছে জেলা কার্যালয়, আমরা যদি সমস্ত জেলায় একটা করে কার্যালয় দিই, সম্ভব না। পাড়ায় পাড়ায় দুর্নীতি দমন কমিশন লাগবে। আপনারা কোনটা চান? আপনারা কি আমাদেরকে বেতন দিয়ে পালতে চান সারা দেশব্যাপী? আপনাদের ট্যাক্সের টাকা তো এখানে যাবে, নাকি ট্যাক্সের টাকাটা করে উন্নয়ন খাতে ব্যয় করতে চান? ন্যাচারালি আপনারা চান যাতে উন্নয়ন খাতেই টাকাটা ব্যয় হোক। তো আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে অবশ্যই আমরা ওই দিনের জন্য আমরা কেন প্রশ্ন তুলি যে সারা দেশের সব জেলায় দুর্নীতি দমন কমিশন হইতে হবে, উপজেলায় হইতে হবে? কেন আমরা বলি না যে আমরা একভাবে কাজ করব এবং আমরা ওই দিনের জন্য টার্গেট করি, যেদিন আমরা প্রজ্ঞাপন জারি করব যে দেশের দুর্নীতি সহনীয় মাত্রায় কমে আসায় দুর্নীতি দমন কমিশন বিলুপ্ত ঘোষণা করা হলো। এবং আমার চাকরি থাকবে না, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, দুর্নীতি দমন কমিশন দরকার নাই আমাদের। আজকে আমি এসেছি আপনাদের কাছে, আমার প্রিয় খুলনাবাসীর কাছে 2টা অনুরোধ নিয়ে। প্রথম অনুরোধ হচ্ছে আমাদের পুলিশ কমিশনার এবং এসপি মহোদয় যে বলবেন, তাদের সাথে আমি গলা মিলিয়ে বলবো, নিজের যে কাজটা সঠিক কাজ সেটা করেন, যেটা করা দরকার আপনার, যেটা আপনার বিবেক বলে সেটা করেন, এর বাইরে কিছু করেন না। কোনো লাইনে যদি দাঁড়ান 100 টাকা ঘুষ দিয়ে, আগে যে কাজটা করেন নিয়েন না, অন্য কাউকে ওভারটেক করেন, এইটুক ধৈর্য ধরেন। আর দ্বিতীয় পর্যায়ে ঘুষ দিবেন না। খুলনাবাসী ঘুষ দিবেন না, ঘুষ দিবেন না, ঘুষ দিবেন না, ঘুষ দিবেন না। প্রতিবাদ করেন। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না যে আমাদের বাচ্চারা যারা নিরস্ত্রভাবে বুক দিয়ে দিছিল গুলির সামনে, আমি বলতেছি না যে আপনারা গুলি খায় মরে যান। আমি বলি না আপনাদেরকে রক্ত দিয়ে মরে যান। আমি বলি না আপনারা মা ছেলে বাবা মেয়ে মিছিল করেন, এটা আমি বলি না। আমি বলি শুধু ঘুষ দিবেন না। প্রতিবাদ করেন, এই অনুষ্ঠানের রেফারেন্স দেন, চিৎকার করেন, ভিডিও রেকর্ড করেন, অডিও রেকর্ড করেন। যে ঘুষ চাচ্ছে চিৎকার করে তার প্রতি প্রতিবাদ জানান, তার বসের কাছে যান, আমাদের ডিসি মহোদয়ের কাছে আসে, যেখানে ইচ্ছা যান, কিন্তু ঘুষ দিবেন না। কষ্ট হবে, একটু কষ্ট হবে, কাজ দেরি হবে, কিন্তু যখন আপনারা ঘুষ দেওয়া টোটালি বন্ধ করবেন, যে ঘোর সে আর ঘুষ দিতে পারবে, সে ঘুষ পাবে কোথায়? এবং এরা খুব একা মানুষ, যারা ঘুষ খায় খুবই একা মানুষ। এই মুহূর্তে যদি ঘুষখোর মানুষগুলোকে তাদের স্ত্রী সন্তান সহ এখানে এসে দাঁড়া করাই এবং ছেলে মেয়ে বাচ্চাগুলোকে বলি যে বাবারা, তোমরা এই যে হোয়াইট ক্যাসেল এবং রয়্যাল হোটেলে থাকবা সারা জীবন, ঢাকায় গেলে হেলিকপ্টারে যাবা ইউনিভার্সিটিতে কাজ করতে, এখানে বিএমডব্লিউতে ঘুরে বেড়াবা, তোমাদের কোনো অভাব থাকবে না। 2বার করে বিদেশে যাবা বেড়াইতে, কিন্তু একটা শর্ত, সকাল বিকাল পাড়ার লোকজন এক জায়গায় বলবে ঘুষখোরের বাচ্চা, তোমরা রাজি আছো কিনা? কোনো ফ্যামিলি রাজি হবে বলেন? কোনো ফ্যামিলি রাজি হবে না। এই ঘুষখোর ব্যক্তিগুলো নিজের ফ্যামিলির জন্য বিষ বাসব। অতএব এদেরকে বয়কট করেন। 1 টাকা ঘুষ দেব না আমরা এখানে। যে এখানে আমাদের ঘুষ দেওয়া হয়, যদি আমি একটা উদাহরণ দিই, বড় একটা কোম্পানি, মনে করেন বেক্সিমকোর মালিক, তার কাছে 5 কোটি টাকা ঘুষ দেওয়া কিছু না, কিন্তু আমাদের নিম্ন মধ্যবিত্ত বিত্তহীন মানুষগুলো 1 টাকা ঘুষ 500 টাকা ঘুষ দিতেও তাদের জানটা বের হয়ে যায়, 2 দিনের তাদের খোরাকি নষ্ট হয়ে যায়। সুতরাং আপনারা ঘুষ দেবেন না ইনশাল্লাহ। সেবাদাতা যারা, তাদের প্রতি আমার ছোট, আমি তো একটা সেবাদাতা। এখন বাংলাদেশে একটা সংস্কৃতি চালু হয়েছে যে সেবাগ্রহীতার টাকায় সেবাদাতা পালিত, কিন্তু মনে হয় যে সেবাদাতা হচ্ছে প্রভু আর সেবাগ্রহীতা হলো ভৃত্য। এই সংস্কৃতি পরিহার করতে হবে। আমি একজন ভৃত্য, আমার এখানে বিশেষ অতিথি হওয়ার কথা না, এখানে সবচেয়ে শোষিত মানুষটা হওয়ার কথা বিশেষ অতিথি। আমি যদি সকালবেলা উঠে একটু চিন্তা করি ঠান্ডা মাথায় যে আজকে আমি সারাদিন যা খাবো, আমার বাচ্চারা যা খাবে, তাদের মধ্যে এই খাবার যারা দিচ্ছে সেই টাকার মালিক কয়েকজন হয়তো আমার কাছে সেবা নিতে আসবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যার টাকা আমি খাচ্ছি, তাদেরকে একটু শুধু সেবাটা দেই, অতিরিক্ত কিছু দরকার নেই, একটু ভালো ব্যবহারটা করি। আমাদের এখানে সমস্যা হয়, যারা গাড়ি নিয়ে আসে কোনো সেবা গ্রহণের জন্য, স্যুটটাই পরে আমার মতন, তাদেরকে সালাম জানানো হয়, আমি সালাম জানাই। আর যেই বেচারা লুঙ্গিপুরে আসে মাঠ থেকে, সে কিছু জানেও না বুঝেও না, সে ফর্ম ক কোনটা খ কোনটা আর কোনটা হলো সংযুক্ত, এগুলো কিছু বুঝে না, তাকে আমরা দূর দূর করে তাড়াই দিই, আর তাদের জন্য দালালগুলোকে বাইরে করে তাড়া করে রাখি। এই সংস্কৃতি পরিহার করতে হবে। সেবাদাতা বৃত্ত হওয়ার দরকার নাই, শুধু সেবাটা দেন, তাইলেই চলবে। পরিশেষে আমি আহ্বান জানাই, আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার প্রিয় খুলনাবাসী এবং জেলা প্রশাসনকে,
1 বছরের মধ্যে খুলনাকে ঘুষমুক্ত জেলা হিসেবে ঘোষণা করুন ইনশাআল্লাহ। 1 বছর সময়, আমি 1 বছর পরে ডিসি মহোদয়কে কল দিব যে কি অবস্থা। তাহলে বেজেরডাঙ্গা, ওই রাজারঘাট, এদিকে রূপসাঘাটের ওই পাশে আমরা সাইনবোর্ড লাগাই দিব, স্বাগতম ঘুষমুক্ত জেলা খুলনা ইনশাআল্লাহ। পারবেন আপনারা? পারবেন? এটা সম্ভব, শুধু ঘুষ দিবেন না ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।